গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় বিয়ার নামের এক তরুণের সাথে। সে অনেকদিন ধরে নিজের বন্ধু নিকিকে ভালোবাসে। অনেকবার প্রপোজ করার কথা ভেবেছে, কিন্তু সাহসের অভাবে কখনোই নিজের মনের কথা বলতে পারেনি। এবার সে ঠিক করে আর দেরি নয়, আজ যেভাবেই হোক নিকিকে সব বলে দেবে। সেই কারণেই সে নিজের বন্ধুদের সামনে বসে বারবার প্রপোজ করার প্র্যাকটিস করতে থাকে। কয়েকবার চেষ্টা করার পর বন্ধুরাও বলে, এবার আর দেরি করিস না, গিয়ে সরাসরি বলে ফেল। এতে বিয়ারের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। সে আনন্দের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়িতে ঢুকেই তার পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে যায়। সে দেখে তার প্রিয় পোষা বিড়ালটি মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই মৃত্যুর জন্য দায়ী ছিল সে নিজেই। ভুল করে নিজের ওষুধ খোলা রেখে গিয়েছিল, সেই ওষুধ খেয়েই বিড়ালটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিয়ার পুরোপুরি ভেঙে পড়ে। কয়েকদিন সে কারোর সাথে কথা বলে না, বাড়ি থেকেও বের হয় না। ঠিক সেই সময় সে জানতে পারে নিকি খুব শীঘ্রই পড়াশোনার জন্য অন্য দেশে চলে যাবে, অর্থাৎ এটাই হয়তো তার শেষ সুযোগ। এর কিছুক্ষণ পর তার বন্ধু ইয়ান জানায় নিকি যাওয়ার আগে একটা ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে। খবরটা শুনে বিয়ার সিদ্ধান্ত নেয় আজ সে আর কোনো সুযোগ হাতছাড়া করবে না। সে সুন্দর করে তৈরি হয়, আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো প্রপোজ করার প্র্যাকটিস করে। এরপর পার্টিতে যাওয়ার আগে একটি জুয়েলারি দোকানে ঢোকে। সে নিকির জন্য একটি সুন্দর উপহার কিনতে চায়, কিন্তু কোনটা নেবে সেটা বুঝতে পারছিল না। তাই দোকানের সেলস গার্লের সাহায্য নেয়। অনেক দেখার পর অবশেষে একটি সুন্দর লকেট পছন্দ করে। লকেট কেনার পরও তার নার্ভাসনেস একটুও কমেনি। মজা করে সে সেলস গার্লকে জিজ্ঞেস করে, এখানে এমন কিছু আছে যেটা আমার ভাগ্য বদলে দিতে পারে? মেয়েটি প্রথমে হেসে কিছু লাকি চার্ম দেখায়, কিন্তু সেগুলোর কোনোটাই বিয়ারের ভালো লাগে না। ঠিক তখনই তার চোখ পড়ে একটি অদ্ভুত কাঠের স্টিকের উপর, যার গায়ে লেখা ছিল এটি ভাঙলে একটি ইচ্ছে পূরণ হবে। বিয়ার হেসে বলে, এটা কি সত্যি কাজ করে? এই প্রশ্ন শুনেই সেলস গার্লের মুখের হাসি ফুরিয়ে যায়। গভীর কণ্ঠে সে বলে, যারা স্টিক ব্যবহার করেছে তাদের জীবন আর কখনো আগের মতো থাকেনি। কথাটি শুনে বিয়ার একটু অবাক হলেও এসব অলৌকিক বিষয়ে তার কোনো বিশ্বাস ছিল না। তাই সে কথার গুরুত্ব না দিয়ে স্টিকটিও কিনে নেয়। এরপর সে নিকির পার্টিতে পৌঁছে যায়। সবাই খুব আনন্দ করছিল। বিয়ারও সুযোগ খুঁজছিল নিকিকে নিজের মনের কথা বলার, কিন্তু এত মানুষের ভিড়ে সে আবারও সাহস হারিয়ে ফেলে। পার্টির শেষের দিকে সে ইশারায় বন্ধুদের চলে যেতে বলে, যাতে সে আর নিকি কিছুক্ষণ একা সময় কাটাতে পারে। বন্ধুরাও বিষয়টা বুঝে একে একে সেখান থেকে চলে যায়। এরপর বিয়ার নিকিকে একটি গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে বের হয়। পুরো রাস্তা জুড়ে সে বারবার কথা বলতে চায়, কিন্তু মুখ খুললেই সবকিছু ভুলে যায়। মনের ভেতর হাজারো কথা থাকলেও একটাও মুখ দিয়ে বের হচ্ছিল না। সবশেষে নিকির বাড়ি এসে যায়। নিকি গাড়ি থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই বিয়ার তাকে ডেক দেয়। নিকি ফিরে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বিয়ার? কিন্তু এবারও বিয়ার কোনো উত্তর দিতে পারছিল না, তবে তার চোখই সব কথা বলে দিচ্ছিল। নিকি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্ন শুনে বিয়ার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এতদিন যে কথাটা বলার সাহস পায়নি, আজ সেই কথাটাই নিকি নিজেই জিজ্ঞেস করেছে, কিন্তু তবুও সে কোনো উত্তর দিতে পারে না। নিকি হালকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই বিয়ারের মাথায় আসে, সে জীবনের সবচেয়ে বড় সুযোগটা আবারও হারিয়ে ফেলেছে। অতঃপর সে পকেটের থেকে সেই রহস্যময় কাঠের স্টিকটি বের করে দুই হাতে ভেঙে চোখ বন্ধ করে একটি ইচ্ছে করে, নিকি যেন আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। স্টিকটি ভাঙার সাথে সাথেই চারপাশে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার ইচ্ছেকে সত্যি করে দিচ্ছে। স্টিকটি ভাঙার কয়েক সেকেন্ড পরে বিয়ার গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে নিকি এখনো গেটের সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে নিকি দৌড়ে গাড়ির কাছে চলে আসে। বিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু নিকির আচরণ পুরোপুরি বদলে গিয়েছে। সে কাঁপা কণ্ঠে বলে, আমি আজ একা থাকতে চাই না, আমি তোমার সঙ্গে তোমার বাসায় যেতে চাই। বিয়ার কিছুটা অবাক হলেও রাজি হয়ে যায়। নিকি গাড়িতে উঠেই কয়েক মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। পুরো বিষয়টাই বিয়ারের কাছে অস্বাভাবিক লাগছিল। কিছুক্ষণ পর তারা বিয়ারের বাড়িতে পৌঁছে যায়। বিয়ার নিকিকে ডেকে জাগায়। ঘুম ভাঙতেই নিকি সোজা তার রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। বিয়ার অবাক হয়ে বলে, হঠাৎ আমার বাসায় আসতে চাইলে কেন? চোখে পানি নিয়ে নিকি জানায়, তার বাবা মা দুজনই অসুস্থ, এমনকি তার মা ক্যান্সারের শেষ পর্যায়ে রয়েছেন। এই কষ্ট সে একা সহ্য করতে পারছে না, তাই সে বিয়ারের কাছে চলে এসেছে। নিকির কান্না দেখে বিয়ার তার কথা বিশ্বাস করে ফেলে। সে নিকির পাশে গিয়ে বসে। এরপর নিকি ধীরে ধীরে নিজের মাথা বিয়ারের কাঁধে রাখে। এতদিন যাকে ভালোবাসতো সে আজ নিজ থেকেই এতটা কাছাকাছি চলে এসেছে। সবকিছুই যেন বিয়ারের কাছে স্বপ্নের মতো লাগছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নিকির আচরণ আবারও হঠাৎ বদলে যায়। সে অবাক হয়ে চারপাশে তাকায়, তারপর বিয়ারের দিকে তাকিয়ে
জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে এলাম, আমি তো তোমার বাসায় আসিনি। এই বলে সে ভয় পেয়ে বিয়ারকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। বিয়ার দ্রুত তাকে শান্ত করার চেষ্টা করে। সে জানায় নিকি জোর করে তার সঙ্গে এখানে এসেছে, কিন্তু নিকির মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যিই কিছু মনে করতে পারছে না। এরপর হঠাৎ করেই তার মুখের অভিব্যক্তি আবার পাল্টে যায়। সে আবারও আগের মতো হাসতে শুরু করে। ধীরে ধীরে বিয়ারের আরো কাছে চলে আসে। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড আগের ঘটনাগুলো যেন কখনো ঘটেনি। সে রাতে বিয়ার এক মুহূর্ত ঘুমাতে পারেনি। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এটা কি সত্যি সেই রহস্যময় স্টিকের প্রভাব? যদি তাই হয় তাহলে নিকি তাকে নিজের ইচ্ছায় ভালোবাসে না, সবটাই একটা জাদুর প্রভাব, আর সে অজান্তেই সেই জাদুর সুযোগ নিচ্ছে। পরের দিন সকালে বিয়ার ইন্টারনেটে সেই স্টিক সম্পর্কে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কোথাও কোনো তথ্য খুঁজে পায় না। এতে সে আরো বিভ্রান্ত হয়ে যায়। একদিকে সে বিশ্বাস করতে পারছে না, অন্যদিকে গত রাতের ঘটনাগুলো অস্বীকার করতে পারছে না। হয়তো নিকিও সত্যি তাকে ভালোবাসে। এই ভেবেই সে রান্নাঘরের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। তার মৃত বিড়ালটি মেঝেতে রাখা, চারপাশে অদ্ভুত কিছু চিত্র আঁকা, আর বিড়ালের দেহ দিয়ে যেন কোনো রহস্যময় রিচুয়াল করা হয়েছে। এই দৃশ্য দেখে বিয়ারের শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই নিকি খুব স্বাভাবিকভাবে তাকে নাস্তা করার জন্য ডাক দেয়। মনে হচ্ছিল কিছুই ঘটেনি। বিয়ার ভয় পেলেও কিছু বলে না। এরপর দুজন একসঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে বিয়ার উত্তেজিত হয়ে তার বন্ধু ইয়ানকে আগের রাতের সব ঘটনা বলতে শুরু করে। সে জানায় নিকি পুরো রাত তার বাসায় ছিল। তারপর হঠাৎই সে ইয়ানকে জিজ্ঞেস করে, নিকির বাবা মা এত অসুস্থ, এটা তো আগে কখনো বলনি। এই প্রশ্ন শুনে ইয়ান অবাক হয়ে যায়। সে বলে, অসুস্থ? কে বলেছে? বিয়ার উত্তর দেয়, নিকি নিজেই বলেছে। ইয়ান মাথা নেড়ে বলে, তার বাবা মা একদম সুস্থ। এরপর সে আরো বড় একটি সত্য জানায়, নিকি কখনোই বিয়ারকে ভালোবাসতো না, বরং সে সবসময় বিয়ারকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে দেখতো। ইয়ান এতদিন এই কথা বলেনি কারণ সে জানতো এতে বিয়ার খুব কষ্ট পাবে। এই সত্য শুনে বিয়ারের সব সন্দেহ দূর হয়ে যায়। সে নিশ্চিত হয়ে যায় নিকির এই অস্বাভাবিক ভালোবাসার পিছনে একমাত্র কারণ সেই রহস্যময় জাদুর স্টিক। আর এখান থেকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। জাদুর স্টিকটির কারণে নিকির জীবন এভাবে বদলে গেছে বুঝতে পেরে বিয়ারের ভেতর ভয় আর অপরাধ দুটোই কাজ করতে শুরু করে। সে জানতো নিকি তাকে নিজের ইচ্ছে ভালোবাসছে না, সবটাই সেই রহস্যময় ইচ্ছার ফল। তাই সে চাইলেও নিকিকে নিজের থেকে দূরে সরাতে পারছিল না। অন্যদিকে নিকিও যেন প্রতিটা মুহূর্তে বিয়ারের সঙ্গে থাকতে চাচ্ছিল। এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। তারা একসাথে ঘুরতে যায়, একসাথে খাওয়া দাওয়া করে, প্রায় সারাক্ষণই একসঙ্গে সময় কাটায়। যে জীবন বিয়ার এতদিন শুধু কল্পনাই করেছিল, এখন সে ঠিক সেই জীবনটাই কাটাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন স্বপ্নের মধ্যেই বাস করছে। একদিন বিয়ার নিকিকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। খাওয়ার সময় হঠাৎ সে আবারও প্রশ্ন করে, তোমার বাবা মা কি আসলে অসুস্থ? প্রশ্নটা শুনে নিকি মুখের হাসি বদলে যায়। সে হঠাৎ করে পাগলের মতো বারবার না 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 বলা শুরু করে, এবং প্রতিবার না বলার সময় তার চেহারার ইমপ্রেশন ছিল ভিন্ন। কখনো অবাক, কখনো ভীত, আবার কখনো কাঁদতে শুরু করেছিল। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে যাচ্ছে যে বিয়ার নিজেই ভয় পেয়ে যায়। সে দ্রুত নিকিকে শান্ত করে বাড়ি নিয়ে আসে, কিন্তু বাড়ি ফেরার পরও নিকির আচরণ স্বাভাবিক হয় না। সে এক মুহূর্তের জন্য বিয়ারকে চোখের আড়াল করতে চাচ্ছিল না। এমনকি বিয়ার বাথরুমে গেলেও সে দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এই অস্বাভাবিক আচরণ ধীরে ধীরে বিয়ারকে আতঙ্কিত করে তুলছিল। সেই রাতেও দুইজন ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বিয়ারের ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সে দেখে ঘরের এক কোনায় নিকি চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার চেহারা অদ্ভুত লাগছিল। কখনো সে হেসে উঠেছিল, আবার হঠাৎ করেই কান্না শুরু করছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। এরপর সে ধীরে ধীরে একটি ফুলদানি তুলে নেয়। সে মুখের সামনে ধরে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বিয়ারের দিকে এগিয়ে আসে। তার হাঁটার ধরন এতটাই ভয়ঙ্কর ছিল যেন সে কোনো সাধারণ মানুষ নয়। হঠাৎ সে বিয়ারের একেবারে সামনে এসে অদ্ভুত ভাবে মুখ বের করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। বিয়ারও ভয়ে জমে যায়। কয়েক সেকেন্ড পর নিকি এসে
বিছানার ওপর পড়ে যায়। এক মুহূর্তের জন্য বিয়ারের মনে হয় হয়তো সবটাই মজা ছিল, কিন্তু তার মনে হচ্ছিল বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। দিন যত যাচ্ছিল নিকির ভালোবাসা ধীরে ধীরে ভয়ঙ্কর এক আসক্তিতে পরিণত হচ্ছিল। সে ঘন্টার পর ঘন্টা শুধু বিয়ারের দিকে তাকিয়ে থাকতো, এমনকি হাসিটাও এখন তার আগের মতো ছিল না। সে হাসির মধ্যেও একটা ভয় লুকিয়ে ছিল। এসব কিছু আর সহ্য করতে না পেরে বিয়ার তার বন্ধু সারার সঙ্গে দেখা করতে যায়। লাঞ্চ করতে করতে সে সব ঘটনা খুলে বলে। সে জানায়, আমি নিকিকে ভালোবাসতাম, কিন্তু এখন সে আগের সেই নিকি নেই। সে সবসময় আমার আশেপাশে থাকে, আর অনেক সময় আমি তাকে দেখেই ভয় পাই। কথা বলতে বলতেই বিয়ার নিজের স্যান্ডউইচে কামড় দেয়, কিন্তু প্রথম কামড়ে তার অদ্ভুত কিছু অনুভব হয়। সে সঙ্গে সঙ্গে স্যান্ডউইচ খুলে দেখে ভেতরে সাধারণ মাংস নয়, তার মৃত বিড়ালের মাংস রাখা। এই দৃশ্য দেখে বিয়ারের শরীর কেঁপে ওঠে, তার সঙ্গে সঙ্গে বমি চলে আসে। সে সব খাবার ফেলে দিয়ে সেখান থেকে উঠে যায়। এবার আর কোনো সন্দেহ থাকে না, নিকির ভেতর সত্যি ভয়ঙ্কর কিছু কাজ করছে। এরপর ভয় কাঁপতে কাঁপতে বিয়ার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে সে আবারও নিকিকে অদ্ভুত অবস্থায় দেখতে পায়। তার মুখে অচেনা এক ধরনের কালচে তরল লেগেছিল, মনে হচ্ছিল যেন সে কোনো ভয়ঙ্কর কিছু খেয়ে এসেছে। তার চোখের চাহনি আগে চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সবকিছু দেখে বিয়ারের বুক কেঁপে ওঠে, তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। সে শান্ত গলায় নিকিকে বলে, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাইরে থেকে আসছি। কিন্তু আসলে সে কিছুটা সময় একা থাকতে চাচ্ছিল। সে বুঝতে পারছিল এই পরিস্থিতি ধীরে ধীরে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপর কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন বিয়ার সিদ্ধান্ত নেয় নিকিকে নিয়ে নিজের বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করবে। আর সব বন্ধুরাও সেখানে উপস্থিত হয়। সবাই বিয়ারকে খুশি দেখে আনন্দিত ছিল, কারণ সবাই জানতো বিয়ার অনেকদিন ধরে নিকিকে ভালোবাসতো। কিন্তু একটা বিষয় সবার কাছে অদ্ভুত লাগছিল, যে নিকি আগে কখনোই বিয়ারের প্রতি প্রেমের অনুভূতি দেখায়নি। আজ সে যেন বিয়ারকে ছাড়া কিছুতেই থাকতে পারছে না। সবাই গল্পে ব্যস্ত থাকলেও নিকি চুপচাপ সবার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে খেয়াল করে বিয়ারের বন্ধুরা তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলছে। এই দৃশ্য দেখেই তার মুখের ভাব বদলে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর সবার দিকে তাকিয়ে বলে, তোরা সবাই মারা যাবি। এ কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নিকি আবার বলে, বিয়ারের আশেপাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না। এবার উপস্থিত সবাই অস্বস্তি অনুভব করে। বিয়ারও বুঝতে পারে পরিস্থিতি যে কোনো সময় ভয়ঙ্কর দিকে যেতে পারে, কিন্তু এরপর যা হয় তার জন্য কেউই প্রস্তুত ছিল না। নিকি টেবিলের ওপর রাখা একটি কাচের বোতল তুলে নেয়। এক ঝটকায় সেটি টেবিলে আঘাত করে ভেঙে ফেলে, তারপর ভাঙা কাঁচ দিয়ে নিজের মুখে আঘাত করে। মুহূর্তের মধ্যেই তার মুখ রক্তে ভরে যায়। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বিয়ার দ্রুত সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে বলে, ওর শরীরটা কয়েকদিন ধরেই ভালো নেই, তোমরা প্লিজ আজ চলে যাও। বন্ধুরাও আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে এখন শুধু বিয়ার আর নিকি। দরজা বন্ধ করে বিয়ার রাগে নিকির দিকে তাকায়। সে বলে, তোমার কি হয়েছে? এভাবে সবাইকে ভয় দেখাচ্ছ কেন? তুমি কি ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছ? নিকি শান্ত গলায় উত্তর দেয়, না, আমি শুধু তোমাকে ভালোবাসি। এই বলে সে আবার বিয়ারের কাছে এগিয়ে আসে, কিন্তু এবার বিয়ার তাকে থামিয়ে দেয়। সে স্পষ্ট করে বলে, আমি আর পারছি না, তোমার এই আচরণ আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, এরপর তুমি আর আমার সঙ্গে থাকবে না। কথা শুনেই নিকির মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়। তার চোখে ভয়ঙ্কর রাগ ফুটে ওঠে। বিয়ার তখনই বুঝতে পারেনি তার এই সিদ্ধান্ত তাকে মৃত্যুর আরো এক ধাপ কাছে নিয়ে যাবে। বিয়ারের মুখে এসব কথা শোনার পর নিকির চেহারা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে। সে কোনো কথা না বলে সোজা রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর হাতে একটি বড় ধারালো ছুরি নিয়ে ফিরে আসে। ছুরিটি দেখে বিয়ারও বুঝে যায় এবার বিষয়টা সত্যি প্রাণঘাতী হয়ে উঠেছে। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সে পিছিয়ে যেতে থাকে। একসময় ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে দ্রুত বলে ওঠে, ঠিক আছে, আমরা কোথাও যাব না, তুমি আমার সঙ্গেই থাকবে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এই কথাগুলো শুনে নিকির রাগ মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায়। সে ছুরিটা মেঝেতে ফেলে দেয়। পরের মুহূর্তেই আবার আগের মতো হাসতে শুরু করে। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড আগেই সে বিয়ারকে হত্যা করতে যাচ্ছিল, এমন কোনো ঘটনাই ঘটেনি। এরপর সে বিয়ারের হাত ধরে তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। সে রাতেও সে বিয়ারের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। অনেক রাত পর্যন্ত বিয়ার একদম নড়াচড়া করার সাহস পায় না। অবশেষে যখন নিশ্চিত হয় যে নিকি গভীর ঘুমে রয়েছে, তখন সে খুব সাবধানে তার হাত সরিয়ে বিছানা থেকে নেমে আসে। একটুও শব্দ না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে তার বন্ধু সারাকে ফোন করে। কিছুক্ষণ পর সারা সেখানে পৌঁছে যায়।
দুজনে গাড়ির ভিতরে বসে কথা বলতে শুরু করে। বিয়ার এবার শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা সারাকে খুলে বলে। সে জানায় নিকির আচরণ প্রতিদিন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে বুঝতে পারছে না কি করবে। বিয়ার এবার সেই রহস্যময় কাঠের স্টিকের কথাও বলতে যাচ্ছিল। ঠিক তখনই নিকির ঘুম ভেঙে যায়। বিছানায় বিয়ারকে না দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে পুরো বাড়ি খুঁজেও যখন তাকে না পায় তখন দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই দেখে বিয়ার গাড়ির ভেতরে সারার সঙ্গে কথা বলছে। এই দৃশ্য দেখেই তার চোখে ভয়ঙ্কর হিংস্রতা নেমে আসে। সে দৌড়ে গাড়ির কাছে চলে আসে। এরপর কোনো সতর্কতা ছাড়াই জোরে আঘাত করে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। সারা কিছু বুঝে ওঠার আগেই নিকি তার মাথা ধরে বারবার স্টিয়ারিং হুইলের সঙ্গে আঘাত করতে থাকে। বিয়া চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিকি তখন আর কারো কথা শুনছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই সারার নিথর দেহ স্টিয়ারিং হুইলের ওপর ঝুঁকে পড়ে। সে ঘটনাস্থলে মারা যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে বিয়ার কিছুই করতে পারেনি। সে শুধু অসহায়ের মতো পুরো ঘটনা দেখছিল। সারাকে হত্যা করার পর নিকি ধীরে ধীরে গাড়ির অন্য পাশে আসে। তারপর দরজা খুলে রক্তমাখা হাত দিয়ে বিয়ারকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল একটু আগে সে একজন মানুষকে খুন করেনি। এই ঘটনার পর বিয়ার সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝে যায় আর এক মুহূর্ত দেরি করলে হয়তো আরো অনেক মানুষের প্রাণ যাবে। যেভাবে হোক এই অভিশাপে শেষ করতে হবে তাকে। সারার মৃত্যুর পর বিয়ার পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝে যায় এই অভিশাপের শেষ না করলে আরো নিরীহ মানুষের জীবন চলে যাবে। তাই সে সরাসরি সেই জুয়েলারির দোকানে ফিরে যায় যেখান থেকে সে কাঠের স্টিকটি কিনেছিল। সেখানে গিয়ে সে সেলস গার্লকে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলে। সে জানায় একটি ইচ্ছে পূরণ করতে গিয়েই তার পুরো জীবন নরকে পরিণত হয়েছে। এখন সে যে কোনো মূল্যে এই অভিশাপ থেকে মুক্তি চায়। সব কথা শোনার পর সেলস গার্ল তাকে জানায় একবার কোনো ইচ্ছে পূরণ হয়ে গেলে সেটা আর বাতিল করা যায় না। এই কথা শুনে বিয়ার একদম হতাশ হয়ে পড়ে। তবে অনেক ভাবার পর তারা একটি সম্ভাব্য উপায় বের করে। যদি অন্য কেউ আরেকটি স্টিক ব্যবহার করে এমন একটি ইচ্ছে চায় যাতে বিয়ারের জীবন আগের মতো হয়ে যায়, তাহলে হয়তো সেই সমস্যা শেষ হতে পারে। কথাটা শুনে বিয়ার আর দেরি করে না। সে সঙ্গে সঙ্গে আরেকটি কাঠের স্টিক কিনে নেয়। এরপর দ্রুত তার বন্ধু ইয়ানের কাছে চলে যায়। সে ইয়ানকে পুরো বিষয়টা খুলে বলে এবং অনুরোধ করে স্টিকটি ভেঙে শুধু একটি ইচ্ছে চাইতে। বিয়ারের জীবন যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ইয়ানও প্রথমে রাজি হয়ে যায়। সে স্টিকটি হাতে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে লোভ জেগে ওঠে। বন্ধুকে সাহায্য করার বদলে সে নিজের জন্য অসীম সম্পদের ইচ্ছে পোষণ করে। স্টিকটি ভাঙ্গার সঙ্গে সঙ্গেই চারপাশে টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। সবকিছু সত্যি হয়ে যায়, কিন্তু বিয়ারের জীবন আর বদলায় না। এই দৃশ্য দেখে বিয়ার বুঝে যায় তার শেষ আশাটুকু শেষ হয়ে গিয়েছে। হতাশ হয়ে সে আবার বাড়ির ফিরে আসে। সেখানে গিয়ে সে দেখে নিকি আগের মতোই অস্বাভাবিক অবস্থায় বসে আছে, আর চোখে সেই ভয়ঙ্কর চাউনি। তার আচরণেও কোনো পরিবর্তন নেই। ঠিক তখনই বিয়ারের মনে পড়ে সেলস গার্ল আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিল। যে ব্যক্তি ইচ্ছে চেয়েছে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সেই ইচ্ছের প্রভাবও শেষ হয়ে যাবে। এই কথাটা মনে পড়তেই বিয়ার নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ধীরে ধীরে নিকির সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক মুহূর্তে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। তারপর একটি বন্দুক বের করে শেষবারের মতো নিকির দিকে তাকিয়ে বন্দুকটি নিজের মুখে ধরে ট্রিগার টিপে দেয়। মুহূর্তের মধ্যেই বিয়ারের মৃত্যু হয়। আর ঠিক সেই মুহূর্তেই তার চাওয়ার ইচ্ছার প্রভাবও ভেঙে যায়। নিকি হঠাৎ যেন গভীর ঘুম থেকে জেগে ওঠে। সে চারপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারছিল না। গত কয়েকদিন কি হয়েছে তার কিছুই মনে নেই। কিছুক্ষণ পর তার চোখ পড়ে বিয়ারের নিথর দেহের দিকে। এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারছিল না কেন বিয়ার তার সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর কেনই তার নিজের শরীরের এমন ভয়ঙ্কর অবস্থা। ক্যামেরা ধীরে ধীরে দূরে যেতে থাকে। একদিকে বিয়ারের নিথর দেহ, অন্যদিকে কান্নায় ভেঙে পড়া নিকি। এই দৃশ্যের মাধ্যমেই সিনেমাটা শেষ হয়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর এরকম আরো মুভি এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।